তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই আসছে? শুরু হবে কোথা থেকে? ইউরোপ না মধ্যপ্রাচ্য? সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক রাজনীতি দেখলে একটি শব্দ বারবার কানে আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ। অনেক বিশ্লেষক, কূটনীতিক ও গবেষক এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয় তাহলে শুরু হবে কোথা থেকে? ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য? এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান। কারণ এখানে শুধু আঞ্চলিক সংঘাত নয়, মুখোমুখি অবস্থানে রয়েছে বিশ্বের বড় বড় শক্তি। এক পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল এবং কিছু উপসাগরীয় রাষ্ট্র। অন্য পাশে রয়েছে ইরান, যাদের পেছনে নৈতিক ও কৌশলগত সমর্থন দিচ্ছে রাশিয়া ও চীন। এই শক্তির মেরুকরণই বিশ্লেষকদের ভয় বাড়াচ্ছে। কেন ইরানকে ঘিরেই সবচেয়ে বড় আশঙ্কা? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আবার বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্য ও কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা, শীর্ষ নেতাদের লক্ষ্য করে আঘাত অথবা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এই যে কোনো একটি ঘটনা ঘটলেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এবং তখনই আলোচনায় আসে একটি গুরুত্বপূর্ণ নাম, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি। এই সরু জলপথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল, প্রাকৃতিক গ্যাস, বিশ্বের মোট জ্বালানির একটি বড় অংশ সারা পৃথিবীতে সরবরাহ হয়। সহজ ভাষায় বলে, এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি হোঁচট খাবে। ইরান বহুবার হুমকি দিয়েছে, যদি তাদের উপর বড় ধরনের হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। ইরান কি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে? সামরিক শক্তির দিক থেকে ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক দুর্বল, তাই তারা চাইলেও দীর্ঘ সময়ের জন্য পুরো প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখতে পারবে না। কিন্তু এখানেই আসল বিপদ। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো পুরো পথ বন্ধ করবে না, কিন্তু জলপথে মাইন পুঁতে রাখতে পারে, ড্রোন হামলা চালাতে পারে, ছোট স্পিডবোট দিয়ে বাণিজ্যিক জাহাজ আটকাতে পারে। এতে করে সামুদ্রিক পথে ভয়াবহ আতঙ্ক তৈরি হবে। এমনকি একটিমাত্র তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হলেই বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। তখন আমেরিকা কি করবে? বিশেষজ্ঞদের মতে ইরান এমন কিছু করলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ব্রিটেন, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ মিলে একটি শক্তিশালী নৌজোট গঠন করা হবে। মার্কিন পঞ্চম নৌবহর তখন মাইন অপসারণ, বাণিজ্যিক জাহাজ পাহারা, নিরাপদে চলাচল নিশ্চিত, এই কাজগুলো শুরু করবে। এছাড়া তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশগুলো তাদের জরুরি তেল মজুদ বাজারে ছাড়বে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো, এত কিছুর পরেও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহজ হবে না। কারণ বাজার আতঙ্কিত হলে, বিনিয়োগকারীরা সরে দাঁড়ালে, পরিবহন খরচ বেড়ে গেলে বিশ্ব অর্থনীতি দ্রুত চাপে পড়ে। আর এই চাপই ছোট একটি সংঘাতকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ আজই শুরু হচ্ছে এমনটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কিন্তু এটুকু স্পষ্ট, মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানকে ঘিরেই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অতিরিক্ত হামলা কিংবা একটি ভুল হিসাব, এই সব কিছু মিলেই বিশ্বকে ঠেলে দিতে পারে এমন এক সংঘাতে যার মূল্য দিতে হবে পুরো মানব জাতিকে। ইরান উত্তাল, আর হঠাৎ করে কেন দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ড বলছে নিরাপত্তা আমাদের রেড লাইন? ইরানের ক্ষমতা কাঠামো বোঝা খুব গুরুত্বপূর্ণ। দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, IRGC। এরা শুধু সেনাবাহিনী নয়, এরা রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা সবখানেই প্রভাব রাখে। আর এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কয়েক ধাপ পেছনে যেতে হবে। প্রথমে আসি বিক্ষোভের কারণের দিকে। ইরানে গত কয়েক বছর ধরে অর্থনীতি ভয়াবহ চাপের মধ্যে আছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের আয় বাড়ছে না, কিন্তু চাল, তেল, গ্যাস সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এর ফলে ডিসেম্বরের শেষ দিকে মানুষ রাস্তায় নামে। শুরুটা ছিল অর্থনৈতিক প্রতিবাদ দিয়ে, কিন্তু খুব দ্রুত এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। এখন অনেক বিক্ষোভকারী সরাসরি বলছে তারা বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থা আর চায় না। লাগাম টানতে শুরু করেছেন ইরানের শীর্ষ নেতা। IRGC এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা একটি রেড লাইন। 1979 সালের ইসলামিক বিপ্লবের অর্জন রক্ষা করা আমাদের দায়িত্ব। এর মানে হলো, ইরান সরকার মনে করছে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, এখন আর নরম পথে হাঁটার সুযোগ নেই। এদিকে মাঠের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, তেহরানের কাছে কারাজ শহরে একটি সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষ এখন দুই পক্ষেই প্রাণ নিচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে বহু সাধারণ মানুষও মারা গেছেন, কিন্তু সঠিক সংখ্যা জানা যাচ্ছে না, কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পশ্চিম ইরানের এক প্রত্যক্ষদর্শী ফোনে জানিয়েছেন সেখানে রিভলিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে এবং গুলি চালানো হচ্ছে। এখন প্রশ্ন, এই অস্থিরতা কি শুধু ইরানের ভেতরের সমস্যা? এখানেই আন্তর্জাতিক রাজনীতি ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান সরকারের কাছে এটি সরাসরি বিদেশি হস্তক্ষেপ, তাই তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে আঙুল তুলছে। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র এখানে হাজির হয়েছেন, ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি। তিনি বিদেশ থেকে বিক্ষোভকারীদের আহ্বান জানাচ্ছেন, শুধু রাস্তায় নামলেই হবে না, শহরের কেন্দ্র দখল করতে হবে, পরিবহন, তেল, গ্যাস খাতে ধর্মঘট ডাকতে হবে। কিন্তু এখানেও যুক্তরাষ্ট্র সাবধানী। ট্রাম্প স্পষ্ট বলেছেন তিনি এখনই পাহলভির সঙ্গে দেখা করতে চান না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আগে দেখতে চায় সরকার টিকে যায় নাকি আন্দোলন জেতে। সবশেষে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যদি গুলি চালান আমরাও গুলি চালাতে শুরু করব। এই বক্তব্য পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে। সব মিলিয়ে ইরান এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। একদিকে রিভলিউশনারি গার্ডের রেড লাইন, অন্যদিকে জনগণের ক্ষোভ, বিদেশি চাপ এবং নেতৃত্বের প্রশ্ন। আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে কথার যুদ্ধ যা ক্রমশ তীব্র হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফ্লোরিডায় মিটিংয়ের পর এই উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন আর ইরান থেকে এসেছে কঠিন জবাব। একটি বাক্যযুদ্ধে পরিস্থিতি ক্রমশ তীব্র এবং জোরালো হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকি আর ইরানের দৃঢ় প্রতিক্রিয়া। মিসাইল, পারমাণবিক অস্ত্র এবং লাল রেখা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, যখন ওয়াশিংটন শক্তি প্রয়োগের ইঙ্গিত দিচ্ছে। আর ইরান সতর্ক করেছে যে এর ফলাফলের প্রভাব ভুলে যাওয়া যাবে না। প্রথমে ট্রাম্পের কথা। নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, আমি আশা করি ইরান আবার নিউক্লিয়ার বা মিসাইল প্রোগ্রাম বাড়ানোর চেষ্টা করছে না। যদি করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেই বিল্ড আপ ধ্বংস করে দেব। তিনি আরও বলেছেন যে আগের স্ট্রাইকের চেয়ে পরেরটা আরও শক্তিশালী হতে পারে। এমনকি B-2 বিমানের 37 ঘন্টার ফ্লাইটের ফুয়েল নষ্ট করতে চান না। এটা প্রথমবার যে ট্রাম্প সরাসরি ইরানের কনভেনশনাল মিসাইল প্রোগ্রামকেও টার্গেট করেছেন, যা ইরান তাদের প্রতিরক্ষার মূল অস্ত্র বলে মনে করে। ইরানের জবাব এসেছে তাৎক্ষণিক এবং কঠোর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যদি নতুন কোনো আগ্রাসন হয় তাহলে জবাব হবে এতটাই কঠিন যে আগ্রাসীদের পস্তাতে হবে, আর সে পস্তানো ভুলতে পারবে না। সুপ্রিম লিডার খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ইরানের মিসাইল ক্ষমতা কারো অনুমতির অপেক্ষায় নেই। কোনো ভুল হিসাব হলে জবাব হবে কল্পনার বাইরে। ইরান বারবার বলছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শান্তিপূর্ণ। IAEA এর ইন্সপেকশন হয়েছে, অস্ত্র বানানোর কোনো প্রমাণ নেই। মিসাইলও শুধু প্রতিরক্ষার জন্য, চারপাশে আমেরিকান বেজ আর শত্রু দেশ থাকলে এটা তাদের ঢাল। এখানে ইরানের শক্তির কথা বলতেই হবে। জুন 2025-এ ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের নিউক্লিয়ার সাইটে বড় হামলা করেছে। অনেকে ভেবেছিল ইরান অনেকটা দুর্বল হয়ে যাবে, কিন্তু মাত্র 6 মাসের মধ্যে ইরান ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে। তারা নতুন নিউক্লিয়ার অগ্রগতি ঘোষণা করেছে, রাশিয়ার সাহায্যে 3টে স্যাটেলাইট লঞ্চ করেছে, মিসাইল ড্রিল চালিয়েছে। এটা দেখাচ্ছে ইরানের রেজিলিয়েন্স বা সহনশীলতা কতটা। স্যাংশন, যুদ্ধ, চাপের মধ্যেও তারা পিছু হচ্ছে না। এই আত্মবিশ্বাসই তাদের শক্তি। রাশিয়া এর মধ্যে শান্তির আহ্বান জানিয়েছে। ক্রেমলিন বলছে সংযম রাখতে হবে, ডায়ালগ দরকার, এসকেলেশন কারো জন্য ভালো না। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহু যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা ফোর্স দেখাতে প্রস্তুত। ইরানও বলছে তারা চুপ করে থাকবে না। এটা ডিপ্লোম্যাসি নয়, এটা ডিটারেন্সের খেলা, কে কতটা শক্তিশালী তা দেখানো। এই উত্তেজনা খুবই বিপজ্জনক। একটা ভুল হিসাব হলেই কথার যুদ্ধ সত্যিকারের যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে আবার আগুন জ্বললে তার প্রভাব পুরো বিশ্বে পড়বে। ইরানের এই দৃঢ়তা দেখাচ্ছে তারা প্রস্তুত। মস্কো সংযমের আহ্বান জানিয়েছে। ক্রেমলিন সংলাপের জন্য আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে কোনো পদক্ষেপ যা অঞ্চলকে বিস্তৃত সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে তা গ্রহণযোগ্য নয়। রাশিয়া জোর দিয়েছে যে উত্তেজনা কারোর উপকারে আসবে না। ইরানের ভেতরের চলমান অস্থিরতার কারণে ইসরায়েল তাদের যুদ্ধ প্রস্তুতি দ্রুততর করছে। হিব্রু গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এই বিক্ষোভকে একটি গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ক্ষমতা হারানোর ভয় থেকে তেহরান হঠাৎ করে ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ইরানকে কেন্দ্র করে বহু ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। এই সম্ভাব্য যুদ্ধে ইরান ছাড়াও লেবানন এবং অধিকৃত পশ্চিম তীর অন্তর্ভুক্ত থাকে।
থাকতে পারে। এসব প্রস্তুতি ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার অংশ, যা 2030 সাল পর্যন্ত বিস্তৃত। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে বলেন, ইসরায়েল ইরানের বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না, তবে রাজনৈতিক নেতৃত্ব বিষয়টিকে নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিক্ষোভ নিয়ে বিভিন্ন আলোচনা ও পরামর্শ করেছেন। আইডিএফ যে যুদ্ধ পরিকল্পনা তৈরি করছে তাতে একটি আশঙ্কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরানের শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতা রক্ষা করতে ইসরায়েলের উপর হঠাৎ হামলার সিদ্ধান্ত নিতে পারে, যাতে দেশের ভেতরের আন্দোলন দমন করা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও তাদের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একটি বড় ধরনের সারপ্রাইজ যুদ্ধ হলে সেখানে প্রথমবারের মতো মহাকাশ থেকে এবং মহাকাশে ইসরায়েলি হামলার সম্ভাবনাও থাকতে পারে। নিউজ ম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের নেতারা নিজেদের জনগণের ভবিষ্যৎ নষ্ট করাচ্ছে। তাদের মতে পরিবর্তন আসবে ইরানের ভেতর থেকে। তিনি বলেন, এটা ইরানি জনগণের বিষয়। আমরা বুঝি তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী সামখানি এই সপ্তাহে নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর একটি সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় লেখেন, ইরানের প্রতিরক্ষা নীতিতে কিছু প্রতিক্রিয়া হুমকি বাস্তবায়নের আগেই নির্ধারিত থাকে। তিনি আরও লেখেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে এবং কোনো অনুমতির প্রয়োজন হয় না। যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর, তাৎক্ষণিক এবং অপ্রত্যাশিত। এই মন্তব্য আসে এমন এক সময় যখন ট্রাম্প বলেছিলেন, ইরান যদি জুন মাসে হামলা হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দেবে। তবে তুরস্ক শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে তাকে নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার পথ বেছে নিতে পারে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার উত্তেজনাও কমে যেতে পারে, আর ইয়েমেনের ভেতরের পরিস্থিতি নতুনভাবে আঞ্চলিক হিসাব নিকাশ বদলে দিতে পারে। ইরান জুড়ে অশান্তির আগুন এখন ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর দেশের ধর্মীয় শাসক গোষ্ঠী এমন সময় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে না। বিদেশি চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া ছোটখাটো ক্ষোভ এখন পুরো দেশের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছিল রিয়ালের দরপতন নিয়ে ক্ষোভ থেকে। গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ধীরে ধীরে তরুণেরা এই বিক্ষোভে যোগ দিয়েছে। তবে মাসা আমিনের সময়ে যেসব নারী ও কিশোর আন্দোলনের মুখপাত্র ছিলেন, এই বিক্ষোভে তারা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। নতুন অস্থিরতা শুরু হওয়ার পর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে, অন্তত 34 বিক্ষোভকারী ও 4 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। তারা বলছে, অর্থনৈতিক বিক্ষোভ বৈধ এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে। তবে একই সঙ্গে রাজপথে সহিংস সংঘর্ষে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় শাসকরা 5 দশক পরও যুব সমাজের প্রত্যাশার সঙ্গে নিজেদের নীতি মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। রাজপথে তরুণরা শাসক গোষ্ঠীর আদর্শকামী নীতি মেনে চলতে চায় না। পোশাক বিধি থেকে শুরু করে বিদেশ নীতি, যা ইসলামী প্রজাতন্ত্রের মূল স্তম্ভ, তা 30 বছরের কম বয়সীদের কাছে গ্রহণযোগ্য নয়। তরুণরা মুক্তভাবে বাঁচতে চায়। মাসা আমিনি কেন্দ্রিক আন্দোলনের সময় যেসব নারী হিজাব বিধির বিরুদ্ধে সরব হয়েছিল, এবার অনেক নারী জনসম্মুখে হিজাব পরতে অস্বীকৃতি জানাচ্ছেন। চলমান বিক্ষোভে মানুষ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে নিন্দা করছে। তারা স্লোগান দিচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এতে দেখা যাচ্ছে দেশের মানুষের আশা ও শাসক গোষ্ঠীর অগ্রাধিকারের মধ্যে দূরত্ব কতটা। ইরানের আঞ্চলিক প্রভাবও কমে গেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়াদের উপর আঘাত এবং সিরিয়ার শাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। ইসরায়েলের হামলাও এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সর্বোচ্চ নেতার সামনে সহজ পথ নেই। ভাতাঙ্কা বলেন, পূর্বের মতো দমন-পীড়ন এবং সামান্য ছাড়ের কৌশল এবার কার্যকর হচ্ছে না। পরিবর্তন অনিবার্য মনে হচ্ছে। সরকারের পতন হতে পারে, তবে নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দেখা গেছে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসকরা কেবল তখনই পতিত হয় যখন বিক্ষোভ ও সামরিক হস্তক্ষেপ একত্রে ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তিনি সমর্থন জানাবেন। তবে ইরানের সাধারণ মানুষ চায় না বিদেশি হস্তক্ষেপ। তারা চায় শান্তিপূর্ণ জীবন, বন্ধুত্ব এবং স্বাধীনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। তবে 86 বছর বয়সী এই নেতা
এমন একটি সময়ের মুখোমুখি যেখানে তার নীতি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিদেশি প্রভাব সব চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ইরান কি বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত মিলছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং আশেপাশের দেশগুলোকেও জানিয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পরই এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ এই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে। ওই কর্মকর্তার ভাষায়, ইরান এসব দেশকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চলতে পারে। এর মানে খুব পরিষ্কার, ইরান শুধু নিজের ভেতরের যুদ্ধের কথা ভাবছে না, পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাতের সম্ভাব্য ময়দান হিসেবে দেখছে। সরাসরি যোগাযোগ বন্ধ, সংকট আরও গভীর। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আর কোনো সরাসরি কথা হচ্ছে না। কূটনৈতিক ভাষায় এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত এমন যোগাযোগ চালু থাকলে ভুল বোঝাবুঝি কমে, কিন্তু যোগাযোগ বন্ধ মানে সংকট এখন আরও অনিশ্চিত। একই সময় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, তেল আবিবের ধারণা ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও সে হস্তক্ষেপ কবে, কিভাবে, কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতির মাঝে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেইদ শুধু একটি ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদর দপ্তর। এখান থেকেই মধ্যপ্রাচ্যের বড় অংশে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। আইআরজিসির ঘোষণা, আমরা পুরোপুরি প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বড় একটি ঘোষণা দিয়েছে। বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাফি বলেছেন, যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবিলায় তারা এখন সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তার দাবি, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। যুদ্ধের সময় যে দুর্বলতাগুলো ধরা পড়েছিল সেগুলো নাকি এখন আর নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। এই সব কিছুর পেছনে বড় ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানান এবং বলেন, সহায়তা আসছে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা। তাই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় কোনো আগ্রাসন হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর আঘাত হানা হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা, যোগাযোগ বন্ধ, সেনা অবস্থান পরিবর্তন আর প্রকাশ্য হুঁশিয়ারি। সব মিলিয়ে বোঝা যায় মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্যের জবাব দিয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দেন, তারপরে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে দেন, ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি সতর্ক করে বলেন, মিথ্যা অজুহাতে যদি কোনো বিদেশি শক্তি ইরানের দিকে হাত বাড়ায়, তবে সেই হাত দেশটিতে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে। তিনি বলেন, এমন জবাব দেওয়া হবে যার জন্য দীর্ঘদিন অনুশোচনা করতে হবে। দিয়া এক তীব্র বার্তায় শামখানি বলেন, আমেরিকার তথাকথিত উদ্ধার কাকে বলে তা ইরানি জনগণ খুব ভালো করেই জানে। ইরাক ধ্বংস, আফগানিস্তানে বিশৃঙ্খলা আর এখন গাজায় রক্তপাত, তার ভাষায় এটিই আমেরিকার হস্তক্ষেপের প্রকৃত ইতিহাস।
এদিকে ট্রাম্পের মন্তব্যের সরাসরি জবাব দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো বিদেশি হস্তক্ষেপ হলে ইরান এক মুহূর্ত দেরি না করে পূর্ণ শক্তিতে জবাব দেবে। বার্তাটি পরিষ্কার, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। সীমা লঙ্ঘন করলে তার ফল ভোগ করতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নেয় ইরানের ভেতরে এবং বাইরে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে এবং বিক্ষোভকারীদের হত্যা করা হলে হস্তক্ষেপ করবে। ট্রাম্প লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে এগিয়ে আসবে। বিক্ষোভের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তার পোস্টে লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরানো অভ্যাস। যদি তারা আরও এমনটি করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে তৈরি আছি। ইরান থেকে আসা নতুন ভিডিওগুলো দেখাচ্ছে দেশটি ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে রয়েছে এবং আন্দোলন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকছে। রাতের অন্ধকারে রাস্তায় জ্বলছে আগুন। 5 দশকের মধ্যে প্রথমবার রাজতন্ত্রপন্থী স্লোগান খোলাখুলিভাবে রাস্তায় শোনা যাচ্ছে, যা সরাসরি ধর্মীয় শাসন ও সর্বোচ্চ নেতার চ্যালেঞ্জ। এক ইসরায়েলি মন্ত্রী লেখেন, আমি ইরানের জনগণের পাশে আছি। এক মার্কিন সিনেটর বলেন, শাসক গোষ্ঠীর দুর্বলতা প্রকাশ হয়ে গেছে এবং আয়াতুল্লাহদের দিন ফুরিয়ে আসছে। তবে ইরান সরকার দাবি করছে তাদের দেশকে দুর্বল করার জন্য বিদেশি শক্তি চক্রান্ত করছে, আর তাই ইরানের নেতৃত্ব দাঁড়িয়েছে লোহার মতো শক্ত হয়ে। যেখানে অনেক দেশ চাপে মাথা নত করে, সেখানে ইরান দাঁড়িয়ে বলছে, আমরা ভয় পাই না। আমাদের জনগণ জানে এই প্রতিবাদের পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে। আমেরিকা, ইসরায়েল চায় ইরানকে অস্থির করতে। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। মধ্যপ্রাচ্য এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট আঘাতও ভয়াবহ বিস্ফোরণে রূপ নিতে পারে। পরিস্থিতিটা অনেকটা এমন একটা আগ্নেয়গিরি যেটা ভেতরে ভেতরে ফুটছে, শুধু ফেটে পড়ার অপেক্ষা। এই প্রেক্ষাপটে যদি ইরানে কোনো সামরিক হামলা হয় তাহলে সেটাকে শুধু একটি দেশের উপর আক্রমণ হিসেবে দেখা যাবে না। ইরানে হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের অ্যালার্ম বেজে ওঠা। ইরান এই ব্যাপারে একদম পরিষ্কার অবস্থান নিয়েছে। দেশটির শীর্ষ নেতারা বারবার বলেছেন, সীমা পেরোলে পাল্টা জবাব আসবে, আর সেটা হবে বহুমুখী ও বিধ্বংসী। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন। এমন এক সময় এই বক্তব্য এলো যখন ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং বাইরের চাপও বাড়ছে। কালিবাফ বলেন, আমেরিকা যদি ইরানে নতুন করে সামরিক হামলার পথ বেছে নেয় তাহলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, কারণ এখানে তিনি শুধু ইসরায়েলের কথা বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন কাতার, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এখান থেকেই মধ্যপ্রাচ্যে অনেক মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানের বক্তব্য খুব স্পষ্ট, যদি এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালানো হয় তাহলে সেগুলোকেও আঘাতের আওতায় আনা হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি এটা করতে পারবে? বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক সক্ষমতা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরানের হাতে রয়েছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ড্রোন প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আঞ্চলিক মিত্রদের শক্ত নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে সশস্ত্র গোষ্ঠী, সব মিলিয়ে ইরান এমন একটি অবস্থানে আছে যেখানে চাইলে তারা একসাথে একাধিক ফ্রন্টে চাপ তৈরি করতে পারে। এ কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা হলে সেটা কখনোই সীমিত থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। তেলের বাজার অস্থির হবে, নৌপথে ঝুঁকির মুখে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান যে এত কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর কৌশল হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহর ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। তাই ইরান আগেই পরিষ্কার করে দিচ্ছে, আমাদের ভূখণ্ডে আঘাত এলে সেই হামলার উৎস ও সহযোগী সবাই বৈধ লক্ষ্য হবে। এর পেছনে আরেকটি রাজনৈতিক হিসাবও আছে। দেশের ভেতরে বিক্ষোভ ও চাপের সময় বাইরের হুমকি সামনে এনে জাতীয় সংহতি জোরদার করা, এটা বহু রাষ্ট্রই করে থাকে। ইরানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপ্রয়োজনীয় আঘাত, আর তাতেই গোটা অঞ্চল ঢুকে যেতে পারে এমন এক সংঘাতে যার আগুন ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এই আগ্নেয়গিরি কি ফাটবে, নাকি শেষ মুহূর্তে কেউ ব্রেক টানবে? তুরস্ক বনাম ইসরায়েল, আফ্রিকার নতুন খেলা। যখন সারা দুনিয়া ভেনেজুয়েলা, ইরান আর গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আফ্রিকার এক কোণে শুরু হচ্ছে এক গুপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘাত। এই সংঘাতটি তুরস্ক এবং ইসরায়েলের। এটা শুধু অর্থনীতি বা কূটনীতি নয়, এটা সামরিক, গোয়েন্দা এবং শক্তির খেলা। জানুয়ারির 6 তারিখ তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ঘোষণা করলেন, পুরো আফ্রিকা এখন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার। এই ঘোষণা এসেছে ঠিক কয়েক সপ্তাহ পরে, যখন ইসরায়েল প্রথমবারের মতো সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। সোমালিল্যান্ড হলো এমন একটি অঞ্চল যা দশকের পর দশক ধরে স্বশাসিত, কিন্তু আনুষ্ঠানিকভাবে সোমালিয়ার অংশ। ইসরায়েলের লক্ষ্য এখানে সামরিক আধার তৈরি করা, যাতে তারা হুথি বাহিনীর হুমকি মোকাবিলা করতে পারে এবং লোহিত সাগরের নৌ পরিবহন রক্ষা করতে পারে। আর তুরস্ক, তারা আফ্রিকার হৃদয়ে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, শক্তি, অর্থনীতি এবং কূটনীতিতে সামঞ্জস্য বজায় রেখে। তুরস্ক শুধু বাণিজ্যিকভাবে নয়, সামরিক ও গোয়েন্দা দিকেও সক্রিয়। তারা সরবরাহ করেছে বাইরাক্তার TB2 ড্রোন, প্রশিক্ষণ দিচ্ছে আফ্রিকার সামরিক বাহিনী। লিবিয়া, সোমালিয়া, সুদান, এসব জায়গায় তুরস্কের কার্যক্রম ইতিবাচক ফল দিচ্ছে। তুরস্কের বাণিজ্য আফ্রিকার সঙ্গে 2003 থেকে 8 গুণ বৃদ্ধি পেয়ে 2022 সালে $40.7 বিলিয়ন পৌঁছেছে। দূতাবাসের সংখ্যা বেড়েছে 12 থেকে 44। এটি শুধু অর্থনৈতিক প্রভাব নয়, সামরিক ও নিরাপত্তার প্রভাবও। ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি তুরস্কের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। সোমালিয়া এই স্বীকৃতিকে অবৈধ ঘোষণা করেছে। তুরস্ক, মিশর এবং জিবুতি একসঙ্গে দাঁড়িয়ে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তুরস্ক আফ্রিকায় বিনিয়োগ করছে অবকাঠামো, মানবিক সহায়তা, সামরিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে। এটি শুধু সহমর্যাদা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। আফ্রিকায় শুরু হয়েছে নতুন গ্রেট গেম, সাহেল অঞ্চল, হর্ন অফ আফ্রিকা। এখানে তুরস্কের গোয়েন্দা কার্যক্রম, বিশেষ বাহিনী প্রশিক্ষণ এবং গোপন অভিযান বাড়ছে। ইসরায়েলের পদক্ষেপ তুরস্কের প্যান আফ্রিকান মডেলকে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাত ভবিষ্যতে শুধু হর্ন অফ আফ্রিকা নয়, পুরো আফ্রিকায় তুরস্ক এবং ইসরায়েলের প্রভাবকে প্রভাবিত করতে পারে। ভেনেজুয়েলা বা ইরান নিয়ে আমরা যতই আলোচনা করি, আফ্রিকা এখন গোপন সামরিক এবং কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। তুরস্ক এবং ইসরায়েলের এই সংঘাত আগামী বছরগুলোতে নতুন মাত্রা যোগ করতে পারে। কে জিতবে আফ্রিকার এই নতুন খেলা? 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি সরকারের গঠিত ন্যাগেল কমিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে দেশটি তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তখন ইসরায়েলের একটি সরকারি কমিটি জানিয়েছে, তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারে। পুতিন তৎপর হয়ে উঠেছেন যখন ট্রাম্প খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন। সম্ভাব্য ইরান ইসরায়েল যুদ্ধের আগে চীন ও রাশিয়া বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। বেলারুশের যুদ্ধ বিমান ইরানে পৌঁছেছে। রাশিয়ার সাহায্য এসেছে যখন ইরান সরকার বিরোধী বিক্ষোভ এবং সাইবার আক্রমণের মোকাবিলা করছে। 2 দিনে অন্তত 4টি আলিয়াসিন 76 মিলিটারি কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। বিমানগুলো বেলারুশের দিকে যাচ্ছিল। ডিফেন্স আউটলেট মিলিটানি এটা দাবি করেছে। তারা উন্মুক্ত সূত্রের তথ্য এবং পাবলিক এয়ার ট্রাফিক ট্র্যাকিং ডেটা ব্যবহার করেছে। মিলিটানি উল্লেখ করেছে বিমানগুলো বেলারুশ এবং ইরানের মধ্যে রুট ভ্রমণ করছিল, সরাসরি ফ্লাইট নয়, মধ্যবর্তী বা প্রযুক্তিগত স্টপ ব্যবহার করছিল। মিলিটানি আরও বলেছে এটি এলিয়াসিন বিমান রাশিয়ান ও চীনা উৎসের মিলিটারি কার্গো বহন করছিল। এটি ইরান ও বেলারুশকে সরবরাহ দেওয়ার জটিল চেইন নির্দেশ করে। এলিয়াসিন পরিবহন বিমান ভারী মিলিটারি যন্ত্রপাতি, বড় পরিমাণ গোলা বারুদ এবং বড় উপাদান দীর্ঘ দূরত্বে বহনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফ্লাইটের খবর এসেছে ঠিক একই দিনে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানি কর্তৃপক্ষ যদি শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তিনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র লকড এবং লোডেড এবং প্রস্তুত আছে। যদি ইরান বিক্ষোভ দমন করতে কঠোর ব্যবস্থা নেয়, যুক্তরাষ্ট্র তখন ব্যবস্থা নেবে। ইরান বড় ধরনের বিক্ষোভের মুখোমুখি। এই বিক্ষোভ একাধিক শহর এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরানি মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো নতুন মৃত্যুর খবর জানিয়েছে। অস্থিরতা মূলত সরকারের তীব্র মুদ্রা পতন এবং মৌলিক পণ্যের দাম বৃদ্ধির কারণে শুরু হয়েছে। ব্যবসায়ী, দোকানদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছে। সাইবার হামলা ইরানকে দোলাচলে ফেলাচ্ছে। 1 জানুয়ারি ইরানের সরকার ঘোষণা করেছে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সাইবার হামলা প্রতিহত করেছে।
টেলিকমিউনিকেশন মন্ত্রী বলেছেন, হামলা ইরানের যোগাযোগ পরিকাঠামোকে লক্ষ্য করেছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এটি সম্প্রচার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রমণ বিশ্বব্যাপী 1,20,000-এর বেশি উৎস থেকে চালানো হয়েছিল। তারা বলেছে এটি বিশ্বের 12টি বড় সাইবার আক্রমণের মধ্যে স্থান পেয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, 28 ডিসেম্বরের হামলা দেশীয় সাইবার প্রতিরক্ষা সরঞ্জাম এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় প্রতিহত করা হয়েছে। এই সাইবার আক্রমণ ঘটে এমন সময় যখন ইসরায়েলের সাথে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সম্ভাব্য ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পুরনো পরিকল্পনা উপস্থাপন করেছেন। ওই ব্রিফিংয়ের পর ট্রাম্প বললেন, ইরান যদি পুনর্নির্মাণ বা ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়ায়, যুক্তরাষ্ট্র পুনরায় আঘাতের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তেহরান ট্রাম্প ও নেতানিয়াহুকে সতর্ক করেছে, নতুন কোনো হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এটি দ্রুত উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নির্দেশ করে। ইরানের রাস্তায় আগুন জ্বলছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর এখন দেশটির সর্বোচ্চ নেতা খুব বিরল একটি সরাসরি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের রক্ত লেপ্টে আছে। তিনি তাকে অহংকার, রক্তপাত এবং হস্তক্ষেপের জন্য দোষারোপ করেছেন। এমনকি বলেছেন, ইতিহাসে দেখেছেন শাসকরা কখনোই তাদের শক্তির শিখরে নিরাপদ থাকে না। ইরানের সব শহরের সাধারণ রাস্তাগুলো এখন যুদ্ধক্ষেত্র। মানুষ বের হচ্ছে, সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে, চলমান মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি এবং বাজার ভেঙে যাওয়ার ক্ষোভ প্রকাশ করছে। চিৎকার, বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর সবকিছু মিলে গিয়েছে। এই অবস্থার মাঝে খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বার্তাটি ছিল সরাসরি এবং ব্যক্তিগত। তিনি বলেন, কিছু ভিক্ষুক মার্কিন আগ্রহীর রাস্তায় আগুন জ্বালাচ্ছে। তিনি দাবি করেছেন, প্রবাসে থাকা কিছু নেতা এবং বিদেশি প্রভাব এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে। পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সতর্ক করেছেন যে দেশের ক্ষতি করার মাধ্যমে কেউ বিদেশি শক্তিকে খুশি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যভাবে ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি নিরস্ত্র নাগরিকদের উপর বল প্রয়োগ করা হয় তবে তেহরান তার মূল্য চুকাতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, খামেনি কোথাও পালানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে খুবই তীব্র। ইরানের সংকটের মূল কারণ হলো অর্থনীতি। নিষেধাজ্ঞা, প্রশাসনিক ভুল এবং মুদ্রার মূল্যপতন সাধারণ মানুষকে সীমারেখার ধারে ঠেলে দিয়েছে। রিয়াল তীব্রভাবে দুর্বল হয়েছে, সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে এবং মৌলিক পণ্য ক্রয় করা কঠিন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক অসন্তোষ এখন রাজনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে রূপ নিয়েছে। সংকট শুধু ইরানেই সীমাবদ্ধ না, এর প্রভাব আশেপাশের অঞ্চলেও পড়ছে। তুরস্কের এয়ারলাইন্স 17টি ফ্লাইট বাতিল করেছে। বিমান চলাচল স্থগিত করা নিরাপত্তা উদ্বেগ এবং অনিশ্চয়তার প্রমাণ দিচ্ছে। ইরানের ভিতরের পরিস্থিতি যখন ক্রমশ গাঢ় হচ্ছে, তখন এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরানের রাস্তায় খোলা চ্যালেঞ্জ, ছাদ, গলিপথ, ঘর এবং সড়ক। হাজার হাজার মানুষ বের হয়ে চিৎকার করছে, ডিক্টেটরের মৃত্যু হোক। কেউ ভয় পাচ্ছে না। এটার স্থানীয় অসন্তোষ নয়, এটা পুরো দেশের বিদ্রোহ। মার্কিন সেনাবাহিনী নজর রাখছে। সেন্টকম তেহরানে বিক্ষোভ ও সরকারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। F-15E যুদ্ধ বিমান রুটিন রোটেশনের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে। বড় কোনো সেনা সমাবেশ নেই, তবে সতর্ক সংকেত স্পষ্ট। ওয়াশিংটন সরাসরি ইরানির জনগণের সঙ্গে কথা বলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পারস্য ভাষায় বার্তা দিয়েছে, ইরানিদের তাদের অধিকার রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছে। প্রবাসী ক্রাউন প্রিন্স রেজা পালভি জাতিকে সমর্থন জানাচ্ছেন। তিনি বলেছেন, আরও মানুষ রাস্তায় আসুক। বিক্ষোভের আগুনে তেহরানের সরকারি ভবনও জ্বলে উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনও এই ছবি সম্প্রচার করেছে। এরপর দেশ জুড়ে ইন্টারনেট এবং ফোন ব্ল্যাকআউট, বাজার বন্ধ, বেজারগুলো। মানবাধিকার গ্রুপ বলছে অন্তত 41 জন নিহত, 2270 জন আটক। তবে বিক্ষোভ থেমে নেই। চিৎকার, আগুন সব মিলিয়ে ইরানের নেতৃত্ব এখন বছরের সবচেয়ে বড় পরীক্ষায়। পরবর্তী পদক্ষেপ ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। একজন মানুষকে গ্রেপ্তার করা আর একটা পুরো দেশ আক্রমণ করে সেই মানুষকে ধরে নিয়ে যাওয়া, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ভয়ঙ্কর একটি নজির। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এখানেই থামবেন? মাদুরোকে অপহরণের মাত্র 2 দিনের মধ্যেই ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে তার সামনে হয়তো আরও একটি টার্গেট লিস্ট আছে। মানচিত্র খুলে দেখলে বোঝা যায় তার নজর মূলত লাতিন আমেরিকার দেশগুলোর দিকে। প্রথমেই আসে কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার 4র্থ বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় 5,20,00,000। দেশটি তেল, সোনা, রূপা ও তামার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। ট্রাম্প তাকে একেবারেই পছন্দ করেন না। ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন পেট্রো নাকি কোকেন উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত। পরে ট্রাম্প পরিষ্কার করেন তিনি কলম্বিয়ায় মার্কিন অপারেশন চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
কলম্বিয়া এতে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট পেট্রো বলেছেন ট্রাম্প তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পরিস্থিতি চরমে গেলে অস্ত্র হাতে নেওয়ার কথাও বলেছেন তিনি। অর্থাৎ একটি সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এরপর আসে কিউবা, ফিদেল কাস্ট্রোর দেশ, জনসংখ্যা প্রায় 1,10,00,000। কিউবা বহু দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। মজার বিষয় হলো কিউবার কথা প্রথম বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন কিউবা গুরুতর সমস্যায় পড়তে পারে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন কিউবাকে আক্রমণ করতে হবে না, দেশটি এমনিতেই পড়ে যাবে। এই বক্তব্যও কিউবার জন্য উদ্বেগের কারণ। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিবেশী, জনসংখ্যা প্রায় 13 কোটি। বর্তমান প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম। ট্রাম্প আগেই মেক্সিকোর উপর বড় অঙ্কের শুল্ক বসিয়েছেন। এবার তিনি মেক্সিকোয় সেনা পাঠানোর কথা বলছেন মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াইয়ের নামে। ট্রাম্প দাবি করেন মেক্সিকোতে কার্টেল এত শক্তিশালী যে সরকার নিয়ন্ত্রণে নেই। তিনি বারবার বলেছেন মেক্সিকো চাইলে যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারে সেনা পাঠিয়ে। যদিও সরাসরি হামলার হুমকি নেই, তবুও এটা এক ধরনের চাপের কৌশল। লাতিন আমেরিকার বাইরে একেবারে আলাদা জায়গায় রয়েছে গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের অংশ হলেও স্বায়ত্তশাসিত অঞ্চল। তেল, গ্যাস, রেয়ার আর্থ মিনারেল আর আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থানের কারণে ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডে আগ্রহী। তিনি স্পষ্ট বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। কিন্তু সমস্যা হলো ডেনমার্ক ন্যাটো সদস্য, যুক্তরাষ্ট্রও তাই। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী সেটি হবে এক সদস্যের ওপর আরেক সদস্যের আক্রমণ। এর মানে ন্যাটোর ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে। ইরানও আছে যুক্তরাষ্ট্রের তালিকায়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি রাজনীতিক ইয়ার লাপিদ ইরানের প্রতি হুমকির সুরে কথা বলেছেন। তিনি বলেছেন ইরানি শাসক গোষ্ঠীর উচিত ভেনেজুয়েলায় কি ঘটছে সেদিকে গভীরভাবে নজর রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের এক সপ্তাহের কম সময়ের মধ্যে মাদুরোকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর হুমকিও দেন। ইরানের পরিস্থিতি এখন সত্যিই ভয়ঙ্কর মোড় নিচ্ছে। দেশ জুড়ে বিক্ষোভ যত বাড়ছে ততই কড়া হচ্ছে সরকারের ভাষা। আর এইবার যে সতর্কবার্তা এসেছে সেটিকে অনেকেই বলছেন ইরানের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর হুঁশিয়ারি। ইরানের প্রধান বিচারপতি গুলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট ভাষায় বলেছেন যারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে তাদের জন্য আর কোনো দয়া দেখানো হবে না। তার ভাষায় এখন থেকে কেউ যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করে তাহলে কঠোর শাস্তি অনিবার্য। এই বক্তব্যের পেছনে ইঙ্গিত কার দিকে তা বুঝতে কষ্ট হয় না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করেছে। বলা হয়েছে এই দুই দেশ প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, টুইট করছে, বক্তব্য দিচ্ছে, চাপ সৃষ্টি করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়, এর পেছনে রয়েছে বিদেশি শক্তির উস্কানি। তার মতে শত্রুরা চায় ইরান ভেঙে পড়ুক, কিন্তু ইরান মাথা নত করবে না। কিন্তু প্রশ্ন হলো এই বিক্ষোভ শুরুই বা হলো কেন? এর শুরু অর্থনীতি থেকে। ডিসেম্বরে তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানিরা দোকান বন্ধ করে দেন, কারণ ইরানি মুদ্রার ভয়াবহ পতন। এই অর্থনৈতিক ক্ষোভই ধীরে ধীরে রূপ নেয় রাজনৈতিক বিক্ষোভে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইলাম, লোরেস্তান, কেরমানশাহ, হামাদানি সহ পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। মানবাধিকার সংগঠনগুলো বলছে দমন পীড়ন ভয়াবহ আকার নিয়েছে। একটি কুর্দি পর্যবেক্ষক গোষ্ঠীর দাবি প্রথম 10 দিনেই গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি মানুষ। নিহতের সংখ্যা 35 ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও সরকারিভাবে ইরান কোনো সংখ্যা জানায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অবশ্য বলছে সহিংসতা হয়েছে। ব্যাংকে আগুন, দোকান লুট, পুলিশের সঙ্গে গুলির লড়াই, এসব ঘটনার কথা তারা তুলে ধরছে। মালিক শাহীতে জানাজার সময় সরকার বিরোধী স্লোগান দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এই বক্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করেছে, কারণ 1 বছরেরও কম সময় আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল, যাকে ইরান এখনও জাতীয় অপমান হিসেবে দেখে। ইরানের বক্তব্য পরিষ্কার, তারা মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুগের পর যুগ ধরে ইরানের শত্রু। তাদের ভাষায় এই দুই শক্তি ইরানের বিজ্ঞানী, কমান্ডার, এমনকি শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে হাসপাতাল থেকে আহত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। সব মিলিয়ে ইরান এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক শুধু আঞ্চলিক সংকট নয়, এটি এখন বিশ্বব্যাপী কূটনৈতিক দ্বন্দ্বের সূচনা করেছে। আমেরিকার সেনারা যখন মাদুরোকে আটক করল, চীন হঠাৎ থেমে থাকা রোষ প্রকাশ করল। 2 দশক ধরে লাতিন আমেরিকায় বিনিয়োগ, ঋণ, তেল চুক্তি, কৌশলগত অবস্থান সবই চীনের হাত থেকে ছিনিয়ে যাওয়ার ঝুঁকিতে। পাশাপাশি চীন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিল, মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করতে হবে। চীন বলল, এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মাদুরো এবং তার স্ত্রী নিরাপত্তা নিশ্চিত করা, অবিলম্বে মুক্তি দেয়া, ভেনেজুয়েলার সরকারকে বেদখল না করার জন্য চাপ দেয়া এবং সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীনের সবচেয়ে বড় উদ্বেগ কেবল কূটনীতি নয়, অর্থ, তেল, প্রভাব সবই জড়িত। গত 2 দশকে চীন ভেনেজুয়েলায় ঢেলেছে $100 বিলিয়ন বেশি ঋণ, অবকাঠামো, শক্তি প্রকল্প, মহাকাশ সহযোগিতা, কৌশলগত বিনিয়োগ সবকিছু। ভেনেজুয়েলার কাছে চীনের ঋণের পরিমাণ প্রায় $15.6 বিলিয়ন। বিনিয়োগের মাধ্যমে চীন লাতিন আমেরিকায় প্রভাব বিস্তার করছিল। ভেনেজুয়েলা হয়ে উঠেছিল চীনের জন্য গুরুত্বপূর্ণ দ্বার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে হুগো সাভেজের অধীনে ভেনেজুয়েলা চীনের দরজা খুলেছিল, আর এখন মাদুরোকে আটক করার মুহূর্তে তিনি চীনের লাতিন আমেরিকা বিশেষ প্রতিনিধি কুশির সঙ্গে বৈঠক করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর $9.2 বিলিয়ন ক্রেডিট লাইন ঘোষণা করেছিলেন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের জন্য। ভেনেজুয়েলার মূল সম্পদ হলো তেল। বিশ্বের অন্যতম বড় তেল রিজার্ভ এখানে রয়েছে। দৈনিক প্রায় 1 মিলিয়ন ব্যারেল উৎপাদন হয়, যার বেশিরভাগই চীনের কাছে যায়। মাদুরোর আটক শুধু লাতিন আমেরিকার সংকট নয়, এটি এখন বৈশ্বিক শক্তিদ্বন্দ্ব। চীন সরাসরি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড প্রচণ্ড শক্তির ব্যবহার এবং তা সীমা লঙ্ঘন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। বেইজিং আমেরিকাকে হেজিমনিক আচরণের জন্য দোষারোপ করেছে এবং সতর্ক করেছে, এই পদক্ষেপ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। ইরান এবং রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রকে তোপ দেখেছে। তেহরান বলেছে, এই অভিযান অবৈধ, এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে এবং বিপজ্জনক উদাহরণ স্থাপন করে। মস্কো বলেছে, কূটনীতি ছেড়ে সাফল্যহীন শত্রুতা সৃষ্টি হয়েছে, তীব্র সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বেইজিং, তেহরান এবং মস্কো সব বড় শক্তি এক হয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটক এখন শুধু রাজনৈতিক বা সামরিক ঘটনা নয়, এটি বিশ্বব্যাপী শক্তি ভারসাম্যকে নতুন করে চ্যালেঞ্জ করছে। অর্থ, তেল, প্রভাব সবকিছুর উপর দাঁড়িয়ে চীনকে এখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা হচ্ছে। লাতিন আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং বিশ্বব্যাপী কূটনৈতিক অবস্থান হুমকির মুখে।